আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, যখন একজন বড় মাপের রাজনৈতিক নেতা অসুস্থ হন তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না, পরিণত হয় জাতীয় আগ্রহের কেন্দ্রে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। রাত পোহালে খবর আসার কথা ছিল কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিশেষায়িত হাসপাতালে, কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল। শব্দটি হলো কারিগরি ত্রুটি। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে ঘোষণা করলো, তার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থার কথা জানালো। সেখানে কাতার আমিরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত? কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত প্রতিষ্ঠান এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ারবাসের জন্য বিকল্প 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট আছে। তাহলে যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে, তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে, নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে, মানে সিদ্ধান্তের জায়গায়? এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয়। দর্শক, একদিকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে, আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না। বিষয়টা কি ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না? এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়নি। সবশেষ তথ্য হলো শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে। এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটি এখন রোববারেও নিশ্চিত নয়। কারণ নতুন ঘোষণা অনুযায়ী শনিবার যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও, তারপরও কিছু যদির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে। তাহলে কারিগরি ত্রুটিটা কি আসলেই বিমানের, নাকি অন্য কিছুর? এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জরুরি যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার, সেটি কি পাওয়া গেছে? দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন ধোঁয়াশা কেন? আর এই ধোঁয়াশার কারণে যে গুজব ছড়াচ্ছে তার দায়ী বা কার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোখ রাখছে গণমাধ্যমে। সবশেষ বিভ্রান্তিটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে। খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন। যখন একজন রোগীর মাল্টি অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয়, তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায়। এই বিশেষ ব্যবস্থা হলো এয়ার অ্যাম্বুলেন্স, যা আসলে একটি চলন্ত ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউর মতো কাজ করে। এই বিমানগুলিতে প্রশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর, মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না, এমন ধারণা পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। গত 29 নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়, যাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার স্বার্থে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। মানবিক ও কূটনৈতিক দিক বিবেচনা করে কাতার সরকার সাড়া দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করে। দর্শক, গত জানুয়ারিতে কাতারের রাজকীয় বহরের সর্বাধুনিক চিকিৎসা সম্বলিত বিশেষ বিমান A319 এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্য পাঠিয়েছিল। 4 ডিসেম্বর রাতে চূড়ান্ত ঘোষণা আসে। বিএনপির পক্ষ থেকে জানানো হয় মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে, যেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। এই মিশনে যোগ দিতে তার পুত্রবধূ জুবাইদা রহমানও ঢাকায় আসেন শুক্রবার সকালে। এমনকি এই ভিভিআইপি মেডিকেল ট্রান্সপোর্টের জন্য 14 সদস্যের একটি আনুষঙ্গিক তালিকা তৈরি করা হয়, যার মধ্যে 6 জন চিকিৎসক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন। রাজনৈতিক মঞ্চে যখন এমন উচ্চ নাটকীয় পরিস্থিতি, তখনই ঘোষণা আসে কারিগরি ত্রুটির কারণে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি। 5 ডিসেম্বর শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। এরপর ফ্লাইটটি পিছিয়ে শনিবার বা রবিবার নাগাদ নিয়ে যাওয়ার কথা বলা হয়। দর্শক, এমন একটি দেশের এভিয়েশন সার্ভিসের কথা বলা হচ্ছে যারা বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক ফ্লাইট পরিচালনা করে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা মূলত কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ কাতার এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয়। এটি বিশ্বের সবচেয়ে উন্নত লং রেঞ্জ বিজনেস জেটগুলোর বহর।
দর্শক, কাতার এক্সিকিউটিভের বহরে একটি ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স এয়ারবাস A319 ACJ রয়েছে, যা পূর্ণাঙ্গ আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সুবিধা দিয়ে সজ্জিত। তবে কাতার এক্সিকিউটিভের বহরে বর্তমানে মোট 19টি বিমান রয়েছে, যার মধ্যে 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65 OER জেট। এই G65 OER জেট গুলো আলট্রা লং রেঞ্জ বিশিষ্ট এবং প্রায় 14,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের বিজনেস জেট গুলোকে দ্রুতই ভিআইপি বা সাধারণ বিজনেস কনফিগারেশন থেকে মোবাইল আইসিইউ প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায়। দর্শক, এখানে প্রশ্ন হলো, ডেডিকেটেড A319 এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটি দেখা দিলে কেন 15টি G65 OER এর মধ্য থেকে অন্য একটিকে দ্রুত জরুরি ভিত্তিতে কনভার্ট করে পাঠানো হয়নি? কাতার এক্সিকিউটিভের মতো বৃহৎ ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই ব্যাকআপ ব্যবস্থা আছে। দর্শক, ফ্লাইট রেকর্ড অনুসারে A319 কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি গত 22 নভেম্বর দুপুর 1টার দিকে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এরপর থেকে এর কোনো ফ্লাইট ডেটা রেকর্ডে নেই। তারপর থেকে এটি গ্রাউন্ডেড আছে। দর্শক, আরো বিভ্রান্তি আছে। কাতার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবরগুলোতেও আছে বিভ্রান্তি। BDNews24.com এর খবরে বলা হয়েছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায়। ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকেলে BDNews24.com কে বলেন, কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে। শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলেও একটি সূত্র জানিয়েছে বিষয়টি আরো বিলম্বিত হতে পারে। দৈনিক সমকালের খবরেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের, কিন্তু জার্মান কোম্পানির তৈরি। কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না। দর্শক, একটি বিদেশি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করতে হলে তার জন্য ল্যান্ডিং পারমিশন নিতে হয়। ঢাকা ট্রিবিউন ও এভিয়েশন এক্সপ্রেসে দুটি খবরে নিশ্চিত করা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির কাছে এ ধরনের কোনো অনুমতি চাওয়া হয়নি। দুটি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছে, কোনো ধরনের ফ্লাইট শিডিউল, ল্যান্ডিং রিকোয়েস্ট বা প্রিয়ার নোটিফিকেশন, মেডিকেল ইভাকুয়েশন, ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোনো কিছুই দাখিল করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার সকালে BDNews24.com কে বলেছিলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি। সে কারণে বেবি চক বা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো প্রস্তুতিও রাখা হয়নি। দর্শক, এর অর্থ হলো বিএনপির পক্ষ থেকে 4 ডিসেম্বর এয়ারবাস আসার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ঠিক ছিল না, কারণ বেবি চককে না জানিয়ে কোনো এয়ারলাইন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার সুযোগ নেই। টাইমস অফ বাংলাদেশ তাদের সবশেষ খবর জানিয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। শুক্রবার দুপুরের পর ওই অনুমতি দেওয়া হয় বলে বেবিচকের একটি সূত্র টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছে। দর্শক, এয়ার অ্যাম্বুলেন্স আসলেও খালেদা জিয়াকে নেওয়া হবে কিনা সেটি নির্ভর করছে কিছু যদির উপর। সে যদির কথা অবশ্য বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 ডিসেম্বর তিনি বলেছেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। দর্শক, আন্তর্জাতিক এভিয়েশন লজিস্টিক্সে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেটি হলো একটি বিদেশি রাষ্ট্র বা এয়ার ক্যারিয়ার এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং পারমিটের জন্য আবেদন করার সময় রোগীর ক্লিনিক্যাল স্ট্যাটাস রিপোর্ট, উড্ডয়নের জন্য চিকিৎসকের ছাড়পত্র বা ফিট টু ফ্লাই এবং গন্তব্য হাসপাতালে নিশ্চিতকরণের প্রমাণ বা বুকিং কনফার্মেশন জমা দিতে হয়। এই নথিগুলো অসম্পূর্ণ থাকলে কর্তৃপক্ষ পারমিট দিতে পারে না। একটি আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স মিশনের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চিকিৎসকের ছাড়পত্র, যা ফিট টু ফ্লাই সনদ নামে পরিচিত। খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের মতে, খালেদা জিয়া হার্ট এবং লাংসের সংক্রমণের কারণে এক্সট্রিমলি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। এই ধরনের গুরুতর কার্ডিয়াক এবং পালমোনারি সমস্যা নিয়ে দীর্ঘ দূরত্বের, বিশেষ করে ঢাকা থেকে লন্ডন ফ্লাইটে যাওয়ার ক্লিনিক্যাল ঝুঁকি বিশাল। ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্সের কেবিনের অ্যালটিটিউড, প্রেসার এবং অ্যাক্সেলারেশন ফোর্সেস রোগীর শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সে কারণে কাতার এক্সিকিউটিভের মেডিকেল উইং এর মতো আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স ক্যারিয়াররা অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা বজায় রাখে। যদি রোগীর চিকিৎসা নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বিত মেডিকেল বোর্ড নিশ্চিত না হন যে 10 থেকে 12 ঘন্টার দীর্ঘ ফ্লাইটে রোগীর জীবন স্থিতিশীল থাকবে, তবে তারা নৈতিকভাবে এবং আইনি বাধ্যবাধকতার কারণে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দিবেন না।
দর্শক, দেখা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে তার চেয়ে জরুরি বিষয় হলো রোগীর ফিট টু ফ্লাই সার্টিফিকেট। তাহলে কি এই ক্লিনিক্যাল প্রত্যাখ্যান কি বিএনপি কারিগরি ত্রুটি হিসেবে প্রচার করছে, যা মূল সত্যকে আড়াল করার একটি চেষ্টা? এই প্রশ্নটি উঠছে আরো একটি কারণে, সেটি হলো সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে, এসএসএফ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেখানে একজন ভিভিআইপির ইমার্জেন্সির সময় একটি এয়ার অ্যাম্বুলেন্স যদি নষ্ট হয়, তাহলে কেন তড়িৎ বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো না? বিশ্বজুড়ে এয়ারমেজ, অরিজন এয়ার অ্যাম্বুলেন্স, ফালকন এমার্জেন্সির মতো একাধিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রয়েছে যারা ঢাকা থেকে লন্ডনের মতো লং হল রুটে আইসিইউ সুবিধা সহকারে পরিষেবা দিতে পারে। এই সংস্থাগুলো বছরে 365 দিনই পরিষেবা দিয়ে থাকে এবং জরুরি ভিত্তিতে চার্টার ফ্লাইট আয়োজন করে। আর এ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া পড়ে ঘন্টা প্রতি 12 থেকে 25,000 ডলার। ঢাকা থেকে লন্ডনের দূরত্ব হিসাব করলে মোট খরচ পড়তে পারে 1.5 লাখ থেকে 2.5 লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 3 কোটি টাকার মতো। দর্শক, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। বিএনপির পক্ষ থেকে আসা পরস্পর বিরোধী বক্তব্য এবং দলটির সামগ্রিক সমন্বয়হীনতা মানুষের মধ্যে অনেক অবিশ্বাস ও গুজবের জন্ম দিচ্ছে। অন্যদিকে ভিভিআইপি ঘোষণা করে সরকারের সবকিছু দেখেও না দেখার ভান করছে। সরকার প্রায় প্রতিদিনের বক্তব্যগুলো তারেক রহমান কেন্দ্রিক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে না সরকার না হাসপাতাল কর্তৃপক্ষ কারো কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না। অথচ এ ধরনের ভিভিআইপির ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষই নিয়ম করে বিবৃতি দেওয়ার কথা। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এরই মধ্যে গুজব ছড়িয়েছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং সরকার এই তথ্য প্রকাশ করতে দিচ্ছে না। দর্শক, 4 ডিসেম্বরের মধ্যরাতে সেই নাটকটি আসলে কি এভিয়েশন বা কারিগরি ব্যর্থতা ছিল, নাকি এটি ছিল তথ্যের সমন্বয়, ক্লিনিক্যাল বাস্তবতা এবং রাজনৈতিক কৌশলের চরম সংঘাত? যখন কোনো ভিভিআইপি রোগীর চিকিৎসা নিয়ে এমন হাই স্টেক পলিটিক্যাল ডিবেট তৈরি হয়, তখন সাধারণ টেকনিক্যাল ফল্ট একটি মোক্ষম অজুহাত হয়ে দাঁড়িয়েছে। এখন শনিবার বা রবিবারের জন্য যে নতুন তারিখের কথা বলা হচ্ছে, ততক্ষণে কি খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতি ঘটবে যে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড তাকে ফ্লাইটের অনুমতি দেবে, নাকি কারিগরি ত্রুটির অজুহাত পাল্টে এবার অন্য কোনো লজিস্টিক জটিলতার কথা শোনা যাবে? রাজনৈতিক মঞ্চে যখন চিকিৎসার মতো সংবেদনশীল বিষয় আসে, তখন কারিগরি ত্রুটি আর ক্লিনিক্যাল বাস্তবতার পার্থক্য থাকে না, সবটাই হয়ে যায় শুধু একটি দুর্বল রাজনৈতিক ন্যারেটিভ, যে ন্যারেটিভ জনমনে বিভ্রান্তি ছড়ায় আর গুজব তৈরি করে। এখন এই পর্যন্ত সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে একটি কথা বলে রাখতে চাই, তা হচ্ছে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে তারেক রহমানকে অবশ্যই খুব প্রয়োজন, এবং তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই। তবে তার জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যে বিষয়ে এর আগের একটি পর্বে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, সে বিষয়ে আজ আরেকটু খুলাসা করতে চাই তথ্য প্রমাণ দিয়ে। এবং আমাদের অনেকেরই ধারণা, অধিকাংশ মানুষের ধারণা, যে তারেক রহমান ব্রিটেনে আছেন রাজনৈতিক আশ্রয়ে, অথবা তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য, অ্যাসাইলামের জন্য আবেদন করে বসে আছেন। আসলে কি বিষয়টি তা তেমনই? আমার মনে হয় না। আমি যতদূর জানি যে তারেক রহমান ব্রিটেনে ডিপেন্ডিং ভিসার জন্য আবেদন করেছেন। কেমন? সেটা হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ব্রিটেনের একজন কনসালটেন্ট ডক্টর, সেখানে তার পেশার মূল্য অনেক। তিনি এরই মধ্যে হয় পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছেন অথবা সিটিজেনশিপ পেয়েছেন, দুটোর যে কোনো একটা। আর তাদের কন্যা, একমাত্র কন্যা জাইমা রহমান, তিনি সিটিজেনশিপ পেয়েছেন, এটুকু জানি। এখন তারেক রহমান হয়তো এর কোনোটি পাননি, বা যতদূর জানি আমি, যেহেতু কোনোটি পাননি সেহেতু ডিপেন্ডিং ভিসার জন্য তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারের কাছে রয়েছে। এবং তার একটি প্রমাণ যে যেহেতু তার পাসপোর্ট নেই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যাতে দেশে আসতে পারেন, তার মমতাময়ী মায়ের স্পর্শ পেতে পারেন, সঙ্গীন অবস্থায় তার মায়ের পাশে থাকতে পারেন, এই জন্য একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করবে। কিন্তু তারেক রহমান সেটিও নিতে চাননি, বা এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি, এটি সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশে আসার ক্ষেত্রে যদি পাসপোর্ট সমস্যা হয়ে থাকে, তাহলে তিনি এর মধ্যে গত 18 বছরের মধ্যে দুবাই, সিঙ্গাপুর বা সৌদি আরব কিভাবে ভ্রমণ করলেন, সেটিও করতে পারেন তিনি। ব্রিটিশ সরকারের কাছে স্পেশালি তিনি আবেদন করে হয়তো জরুরি কাজে তিনি এইসব দেশে গেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, তারেক রহমান কিন্তু
এর মধ্যে কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি বা যাননি। কেন যাননি? এবার আসি আসল কথায়। 2007-08-এ 1-11 সরকারের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত কে ছিলেন? জেমস এফ মরিয়ার্টি। তখন ওয়াশিংটনে জেমস এফ মরিয়ার্টি একটি বার্তা পাঠান, গোপন বার্তা পাঠান, যে বার্তাটি জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলিক্স ফাঁস করেছিল। লক্ষ লক্ষ তার বার্তা ফাঁস করেছিল উইকিলিক্স, এবং তার মধ্যে তারেক রহমান সম্পর্কে বেশ কয়েকটি বার্তা উইকিলিক্স ফাঁস করেছিল, যেগুলো আবার তখন বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হয়েছিল, আমরা হয়তো অনেকেই ভুলে গেছি। উইকিলিক্সের ফাঁস করা তথ্য থেকে যা জানা যায়, বাংলাদেশে মার্কিন দূতাবাস ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিল, গোপন তার বার্তা, সেখানে যে বক্তব্যটি ছিল তা হচ্ছে এরকম যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য কিংবা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ, বা তাদের ভাষাটি ছিল এরকম, বা তারা যেভাবে তারেক রহমানকে পোর্ট্রেট করেছিল সহিংস রাজনীতির প্রতীক। সেই বার্তায় বলা হয় দূতাবাস বিশ্বাস করে, অর্থাৎ মার্কিন দূতাবাস, বাংলাদেশের মার্কিন দূতাবাস বিশ্বাস করে যে তারেক গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী, যা মার্কিন জাতীয় স্বার্থের উপর গুরুতর প্রতিকূল প্রভাব ফেলছে। এটি জেমস এফ মরিয়ার্টি পাঠিয়েছিলেন 2008 সালের 3 নভেম্বরের 3 তারিখে, এবং উইকিলিক্স এটি প্রকাশ করেছিল, ফাঁস করেছিল 2011 সালের 30 আগস্ট। এর প্রায় 6 মাস পর আবার যখন জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তখন বাংলাদেশের মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স গীতা পাসি, তিনি ওয়াশিংটনে আরেকটি তার বার্তা পাঠান, গোপন তার বার্তা। যেটা বলা হয় তারেক রহমানের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রত্যুত্তরে জেমস এফ মরিয়ার্টি লেখেন, তারেক রহমানের কর্মকাণ্ড সরকারের প্রতি জনসাধারণের আস্থা দুর্বল করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নষ্ট করেছে। এই যে 2008 সালের গোপন তার বার্তা, 2025 প্রায় 17-18 বছরের মধ্যে পানি গড়িয়েছে অনেক। আমার ধারণা যুক্তরাষ্ট্রের নথিপত্র এখনো সেই অবস্থায় আছে, কাগজে কলমে যেভাবেই হোক তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব এই অবস্থায় এখনো পর্যন্ত আছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম, বা অনেকেই আমরা জানি বা বিশ্বাস করি, তারেক রহমানের জীবনের হুমকি রয়েছে বাংলাদেশে। এ কথাও সত্য অনেকে মনে করেন, আমার তেমনটা মনে হয়। এবং সেই হুমকিটা ইউরোপের কোন একটি দেশ থেকে, অনেকে বলেন তুরস্ক যাদেরকে ফাইন্যান্স করছে বাংলাদেশে যেসব উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, সেই উগ্রবাদী গোষ্ঠী তারেক রহমানের জীবনের হুমকি। যুক্তরাষ্ট্র হয়তো এর মধ্যে তার মনোভাব বদলাতে পারত, কিন্তু যোগাযোগটা হয়তো সে পর্যায়ে হয়নি, যার কারণে এর আগের পর্যায়ে আমি আরো একটি কথা উল্লেখ করেছিলাম। গত 15 জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে বৈঠকটি হয়, 1-to-1 বৈঠক, কি এমন গিভ অ্যান্ড টেক হয়েছিল যে তারেক রহমান বিএনপির যে জোরালো দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, সেটি থেকে ফেব্রুয়ারিতে চলে গেলেন। এবং অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছিল, অনেক ধরনের নোংরা কথাবার্তাও হচ্ছিল, কিন্তু আমার যেটি মনে হয় সেটি হচ্ছে, এর আগেও আপনাদের বলেছি, যুক্তরাষ্ট্রের এই বিষয়টি ফয়সালা করার জন্যই সম্ভবত ডক্টর ইউনূসকে বলেছিলেন তারেক রহমান, ডক্টর ইউনূস সেটি লুফে নিয়েছিলেন এবং তারেক রহমানকে আস্থায় আনতে সক্ষম হন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে। এই ছিল সম্ভবত আন্ডার টেবিল এগ্রিমেন্ট। কিন্তু ডক্টর ইউনূস সম্ভবত সেটি করেননি বিধায় বাংলাদেশে আসার ক্ষেত্রে তারেক রহমান কোনো প্রকার ভরসা পাচ্ছেন না। তার কারণ যুক্তরাষ্ট্র এখন তার অবস্থানে আছেন। এখন যুক্তরাষ্ট্রকে আসলে কোন অবস্থানে আছে, মানে তার জীবনের হুমকি নিশ্চয় না, আগে বলেছি যুক্তরাষ্ট্র তার জীবনের জন্য হুমকি নয়, বরং তারেক রহমান যেটি চাইছিলেন বা চাচ্ছেন যে এদেশের নিরাপত্তার বিষয়টি যেন যুক্তরাষ্ট্র তাকে নিশ্চয়তা দেয়, অথবা ভারতের কাছেও তিনি সেই বিষয়টি আশা করেন। অনেকেই বলছেন সেই ভারতের প্রসঙ্গটিও। যেহেতু তারেক রহমান ব্রিটেনে এখনো পর্যন্ত কোনো প্রকার স্ট্যাটাস পাননি, সেখানে বসবাসের জন্য মানে অস্থায়ীভাবে আছেন, এবং আমরা জানি সেখানে অন্য কোনো দেশের নাগরিক 5 বছর থাকার পর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন বা সেই স্ট্যাটাসটি পেয়ে থাকেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন যে আইন সেটি বলছে যে অন্য কোনো দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে গেলে
ন্যূনতম 20 বছর থাকতে হবে, যদিও সেটি এখন কার্যকর হয়নি। যদি কার্যকর হয় অবশ্যই তারেক রহমানকে আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। এটি কার্যকর হলে নিশ্চয়ই আরো অনেক ধরনের জটিলতার মধ্যে তারেক রহমানকে পড়তে হবে। সেই জায়গা থেকে ব্রিটেনের সব আশা ভরসা বাদ দিয়ে তিনি তো দেশেও আসতে পারছেন না, তার কারণ জীবনের হুমকি। যদি বিএনপি কখনো ক্ষমতায় আসে তখন হয়তো সব ছেড়ে ছুড়ে, ব্রিটেনের সবকিছু ছেড়ে ছুড়ে তিনি বাংলাদেশে আসতে পারেন। কিন্তু এখন কি হবে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেক্ষেত্রে যদি কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ আমাদেরকে পেতে হয় তাহলে নির্বাচনের আগে বিএনপির হাল কে ধরবে? সেদিক থেকে সম্ভবত জুবাইদা রহমানই বিএনপির এখন শেষ ভরসা।